গবেষকরা স্বীকার করুন কি না করুন, ঐতিহাসিকরা স্বীকার করুন কি না করুন, যে ওই আজাদিন ফৌজের যে ভারতবর্ষে ঢোকা, একদমই মৈরাঙে যে ঝান্ডা তোলা, একদমই পরবর্তীকালে লালকেল্লায় যে বিচার হলো আইনের অফিসারদের, সেই বিচারের জন্যেই কিন্তু একটা সিভিল ওয়ারের মতন দেশে চালু হয়েছিল। জনগণ খেপে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। কিছুদিন আগেই, কয়েক মাস আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। সে অনুষ্ঠানটা ছিল মহানিষ্ক্রমণ। অভিজিৎ রায় একটি বই রচনা করেছিলেন মহানিষ্ক্রমণের ওপর, এবং সেই বইটি এতটাই জনপ্রিয় হয়েছে যে সেই বইটি বহু মানুষ ইন্টারভিউটার পর জানতে চেয়েছেন বইটা কারা পাবলিশ করেছে। আবার বলে দিচ্ছি, বইটা পাবলিশ করেছেন অভিযান পাবলিশার্স। অভিজিৎবাবু তো নানান গুণের অধিকারী। কালকে আরেকটা বিষয় জানতে পেরেছি যে অভিজিৎবাবু একজন সুগায়ক। তো যদিও গান নিয়ে আজকে আমাদের আলোচনা নয়, আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন সুভাষচন্দ্র বসু, কারণ সুভাষচন্দ্রের রক্ত তার শরীরেও প্রবাহিত। আপনাকে স্বাগত। নমস্কার। আমার সঙ্গে অনেক কিছুই কথা বলা হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি। হ্যাঁ, স্বাভাবিকভাবেই অধিকাংশ বাঙালির মতনই নেতাজি সুভাষচন্দ্রের আমি একজন অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত বলতে পারেন, নিবিষ্ট ভক্ত। এবং আমি মনে করি যে নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আরও বহু এরম বিপ্লবীকে কিন্তু ইতিহাসের পাতায় প্রকৃত সম্মান জানানো হয়নি। যেমন ধরুন মহানায়ক শ্রী রাসবিহারী বসু, তারপরে আপনার আরও অনেকে, যেমন ক্ষুদিরাম কানাইলাল থেকে আরম্ভ করে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং যতীন দাস, ওদিকে উত্তর ভারতে আপনার ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত ছাড়া আবার যদি বাংলায় আমরা আসি, যে বেঙ্গল ভলেন্টিয়ার্স ফরমেশনের পরে চট্টগ্রামে সশস্ত্র সংগ্রাম মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে গভীর যুদ্ধে তারা লিপ্ত হয়েছিলেন জালালাবাদ পাহাড়ে ব্রিটিশ সৈনিকদের বিরুদ্ধে, এবং সেখানকার জালালাবাদ যুদ্ধের প্রথম শহীদ হরিগোপাল বল, একটি 15 বছর তার 15 বছর বয়সে, তার ডাকনাম ছিল টেগরা। ওই প্রথম শহীদের কোনো উল্লেখ নেই ইতিহাসের কোনো পাতায়। চেষ্টা করেছি আমার বইয়ে, এবং আমি বরাবরই করছি, সেটা হচ্ছে আমার মাতামহ শ্রী শরৎচন্দ্র বসুর, তাকে তো দেশবাসী ভুলেই গেছে, বাংলাই ভুলে গেছে, ভারত তো কোন ছাড়। কিন্তু আজকে যে দৃঢ়তার সঙ্গে শরৎচন্দ্র বসু দেশ বিভাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই সময় তার পাশে কেউ ছিল না বলে লুই আর্ল মাউন্টব্যাটেনের এটি মস্তিষ্ক প্রসূত ফর্মুলা, সেটাতে কংগ্রেস, মুসলিম লীগ এবং পরবর্তীকালে হিন্দু মহাসভা এরা এমনভাবে নিজেদের বিকিয়ে দিল, তাতে ধর্মের ভিত্তিতে কিন্তু দেশ ভাগ হয়ে গেল। এই যে বিষবৃক্ষের বীজ রোপণ হলো 1947 সালে, আজকেও 2024 আমরা কিন্তু তার ফল ভোগ করি। কাশ্মীর নিয়ে প্রবলেম, বহিরাগত অনুপ্রবেশের প্রবলেম, এই সমস্যাগুলো কিন্তু আজকে ভারতবর্ষের যে ঐক্যকে, এটাকে ঐক্যের ভিতটাকে নাড়িয়ে দিচ্ছে। এটা অত্যন্ত সাংঘাতিক জিনিস এগুলো, এবং এইটা যদি আমরা না রুখতে পারি, তাহলে কবির ভাষায় সেই বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই মহান মিলন কিন্তু ভাঙন ধরে যাবে। এবং আমরা কি সেটা চাই যে ভারতবর্ষ আবার টুকরো হোক? একজন আমার জানাশোনা, তিনি হঠাৎ বললেন, ফেসবুকে বললেন যে মণিপুরের এই অশান্তিটা বন্ধ হওয়া দরকার। তার কারণ মণিপুর এমন একটা জায়গা যেখানে মৈরাঙে স্বাধীন, মানে ভারতবর্ষের মাটিতে যুদ্ধ করে জমি দখল করে স্বাধীন ফৌজের বাহাদুর ব্রিগেডের শওকত আলী মালিক ওখানে প্রথম ঝান্ডা তুলেছিলেন। তা আমি উত্তরে বললাম যে আজকে নেতাজি সুভাষচন্দ্রকেই লোকে ভুলিয়ে দিচ্ছে।
এবং তার মানে নবগঠিত আজাদ হিন্দ ফৌজ, যার তিনি সর্বাধিনায়ক ছিলেন, সেখানকার একটা ব্রিগেডের, গেরিলা ব্রিগেড, বাহাদুর ব্রিগেড, সেখানকার একজন কর্নেল শওকত আলী মালিক 14ই এপ্রিল 1944 সালে ঝান্ডা তুললেন, জাতীয় পতাকা। তো এগুলো আর লোকের মনে গেঁথে থাকবে? প্রথম দিকে যেটা দরকার, প্রাথমিক স্তরে যেটা দরকার, সেটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামটা আমূল পরিবর্তন করা, ইতিহাসটা ঢেলে করার। আমার এখনো মনে আছে সম্ভবত 2017 সালে আমরা যখন পরিবারের পক্ষ থেকে এবং বেশ কিছু নেতাজি অনুরাগীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আমরা তার বাসভবনে দিল্লিতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমাদের পরিবার থেকে কয়েকজন মানে বক্তা ঠিক করে দেওয়া হয়েছিল আগে থেকে। সৌভাগ্যবশত আমি তার মধ্যে একজন বক্তা ছিলাম, এবং আমি একমাত্র বক্তা যে হিন্দিতে বক্তব্য রেখেছিল। আমি দুটি কথা বলেছিলাম। এক, যে নেতাজির যে গোপন ফাইলগুলো আছে সেগুলো প্রকাশ করা, তখনও ফাইল প্রকাশ হয়নি। এবং আরেকটি আমি বলেছিলাম যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা যেন সম্পূর্ণভাবে সঠিকভাবে লেখা হয়, এই দিকে যেন মাননীয় প্রধানমন্ত্রী একটু নজর দেন। আমার কথার উত্তরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী नरेंद्र मोदी जी বলেছিলেন যে आपके बात से मैं पूरा सहमत हूँ, क्योंकि मैं विश्वास करता हूँ कि जिस देश का इतिहास ठीक तरह से लिखा नहीं जाता है उस देश का कभी विकास नहीं होता है। এত বড় একটা কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, কিন্তু এত বছর কেটে গেছে, যেই তিমিরে সেই তিমিরে ইতিহাস। এবং আমরা তার আগে ন্যাশনাল বুক ট্রাস্টের যিনি অধ্যক্ষ তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি আমাদের কাছে মেটেরিয়াল চেয়েছিলেন। আমরা সুভাষচন্দ্র সম্বন্ধে, আইএনএ সম্বন্ধে, নেতাজি সম্বন্ধে আমরা তাকে মেটেরিয়াল পাঠিয়েছিলাম, কিন্তু কোনো বই এখনো পর্যন্ত ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বেরোয়নি। তো এগুলো, এই যে কথাগুলো কেন থাকবে? এগুলো কি ভোটের রাজনীতি? মানে নেতাজিকে নিয়ে এখন ভোটের রাজনীতিও হচ্ছে। খালি একবার লালকেল্লাতে অক্টোবর মাসে ঝান্ডা তোলা হলো, আজাদ হিন্দ দিবস পালন হলো, তারপর থেকে যেকে সেই সব চুপ। হ্যাঁ, ইন্ডিয়া গেটে কিং জর্জ দ্য ফিফথের যে মূর্তিটা ছিল সেটা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে অনেকদিন, ক্যানোপিটা খালি ছিল, সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা বিশাল মূর্তি বসেছে। কিন্তু যার মূর্তি বসেছে তিনি ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কতটা সংগ্রাম করেছেন সেই ইতিহাস কজন লোক জানে? তো মূর্তি বসানোটা ভালো, আমি ক্রিটিসাইজ সমালোচনা করছি না, কিন্তু মূর্তি বসানোর পরে যে জিনিসটা বাকি থাকে সেটা হলো আমাকে জানতে হবে নেতাজি সুভাষচন্দ্র বসু কে ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু কি কি সংগ্রাম করেছেন ভারতবর্ষের স্বাধীনতা অর্জনের জন্য। 1946 সালের দিল্লির লালকেল্লাতে যে 3 জন আজাদ হিন্দ বাহিনীর অফিসারদের যে ট্রায়াল হলো, যে বিচার হলো, এবং সেই বিচারে যে এই 3 জন অফিসারের হয়ে জেনারেল শাহনওয়াজ খান, মেজর গুলবাগ সিং ধিলান, কর্নেল গুলবাগ সিং ধিলান এবং মেজর প্রেম কুমার সাইগাল, এদের 3 জনের হয়ে বম্বে শহরের বিখ্যাত আইনজীবী স্যার ভোলাভাই দেশাই যে যুক্তি দেখালেন তাতে হচ্চকিত হয়ে গিয়েছিল ব্রিটিশ মিলিটারি ট্রাইব্যুনাল। এরা বাধ্য হয়েছিল 3 জনকে মুক্তি দেওয়ার। তার কারণ আমি জানি না কতজন দেশবাসী জানেন, আইপিসির 2টো ধারায় কিন্তু এদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। এখন এরা চেয়েছিল প্রকাশ্যে 3 জনকে ফাঁসি দেওয়ার। এই ব্যাপারে যেটা দেখার প্রয়োজন সেটা হচ্ছে এই রেড ফোর্ট ট্রায়ালের পরে ভারতবর্ষে কিন্তু একটা সিভিল ওয়ারের মতন চেহারা হয়েছিল। স্লোগান উঠেছিল লাল কিলে সে আই আওয়াজ, সাইগল ধিলান শাহনওয়াজ, উন তিনো কি উম্র দরাজ। তো এই দিল্লির রাজপথে এবং
কলকাতার রাজপথে, করাচির রাজপথে কিন্তু এই ধরনের স্লোগান উঠেছিল, কানপুরের রাজপথে স্লোগান উঠেছিল। এবং পরবর্তীকালে ঐতিহাসিক নৌ বিদ্রোহ হলো। সেই নৌ বিদ্রোহতে কিন্তু বম্বে এবং করাচিতে যে এই নৌ বিদ্রোহকারীদের যে মিছিল বেরিয়েছিল, তাতে তারা মাথার উপর একটাই ছবি তুলেছিলেন। সেই ছবিটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। কজন লোক জানে? কজন লোক জানে? তো ইতিহাসটা তো আমাদের জানতে হবে। একজন যোগ্য লোককে যদি আমরা যোগ্য সম্মান না দিতে পারি, তাহলে আমরা কি ভারতবর্ষের ঐতিহ্য রক্ষা করতে পারছি? আচ্ছা, আপনি আরেকটি বই অনুবাদ করার কথা ভাবছেন, সেটা হচ্ছে মাই আঙ্কেল নেতাজি, অশোকনাথ বসুর লেখা বইটা। এইটাকে অনুবাদ করার কথা আজকের সময়, এই 2024 সালে দাঁড়িয়ে আপনি কেন ভাবছেন এবং এর প্রাসঙ্গিকতাটা কোথায়? একটিমাত্র প্রথম বইটি যখন আমি লিখতে আরম্ভ করি, যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মহানিষ্ক্রমণ, পটভূমি ও ইতিহাস, ভালো প্রকাশক খুঁজে পাচ্ছিলাম না। কারণ দু তিনজন ওরা এসে আমার বইটা দেখেছিলেন, ম্যানুস্ক্রিপ্ট নিয়েও গেলেন একজন, কিন্তু উনি একটু কাটিয়ে গেলেন, এই আজ আপনার সঙ্গে কথা বলবো, এই করব তাই করব। এটা মনে হচ্ছিল যে কেউ বোধহয় ওনাকে বাধা দিচ্ছে, আচ্ছা, যে এই ধরনের প্রকাশনা করা। এর পেছনেও একটা রাজনীতি রয়েছে। এর পেছনেও একটা রাজনীতি আছে, তার কারণ ইতিহাসটা তো অনেকেই দামাচাপা দিয়ে রাখতে চায়, অনেকে আবার গল্প কথাও বলেন নেতাজিকে নিয়ে। তাদের কাছে ইতিহাসটা খুলে গেলে তখন, যাই হোক, আমার এক বন্ধু, বিশেষ বন্ধু, শ্রী রাজীব সরকারের দৌলতে আমার সঙ্গে অভিযান পাবলিশার্সের মুখ্য লোক যিনি শ্রী মারুফ হোসেন, তার সঙ্গে দেখা হলো। উনি এক কথা দিয়ে বললেন আমি ছাপাবো। এই বইটা লিখতে আমি আমার পরিবারেরই, বসুবাড়ি তো আমার মামার বাড়ি, আমার মামার বাড়ির পরিবারের 3টে বই আমি পড়েছিলাম। প্রথম বইটা যেটা আমি পড়লাম, ছুটি বই একটা, যেটা প্রথম বইটা আমি অনেকদিন আগে পড়েছি, আমার সেজ মামার লেখা, ডক্টর শিশির বোসের লেখা মহানিষ্ক্রমণ। কিন্তু এই মহানিষ্ক্রমণে পড়ে আমি দেখলাম যে ঠিক আছে, মহানিষ্ক্রমণ তো হয়ে গেল, কিন্তু কারণটা কি, কেন মহানিষ্ক্রমণ, এই বিশ্লেষণটা তো করা দরকার। এরপরে যে বইটা আমি পড়লাম, সেটা একটা ছুটি বই, সেটা আমার আরেক মামা সতীশচন্দ্র বসু, তার ছোটো পুত্র দ্বিজেন্দ্রনাথ বসুর লেখা একটা ছোট্ট বই। এটা কিন্তু ওই 1924 সাল থেকে। সেটাও তো মহানিষ্ক্রমণ, দ্বিজেনবাবুর লেখা যে বইটা। হ্যাঁ, সেটাও মহানিষ্ক্রমণ, গোপন কিছু তথ্য। এবং সেটা আরম্ভ হয়েছে, বইটা পড়েছি, 1924 সাল থেকে। ওই মান্দালয় জেলে কেন নেতাজি গেলেন, এবং পরবর্তীকালে মানে খুব সুন্দরভাবে ওই ছোট্ট বইটাতে বিশ্লেষণ করা আছে যে কী কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই মহানিষ্ক্রমণের পথটা বেছে নিতে হয়েছিল। এবং তার সঙ্গে আমি আরেকটি বই পড়লাম, ইংরেজিতে লেখা, সেটি আমার বড় মামা ডক্টর অশোকনাথ বসুর লেখা মাই আঙ্কেল নেতাজি। এই মাই আঙ্কেল নেতাজিটা পড়ে আমি দেখলাম বিবিধভাবে পরিবার সম্বন্ধে একটা মানে বর্ণনাটা খুব স্পষ্টভাবে ডক্টর অশোকনাথ বসু দিয়েছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, উনি যখন মানে সুভাষচন্দ্র যখন ইউরোপে নির্বাসিতই বলবো, কারণ তখন তাঁর দেশে ঢোকার বারণ ছিল, আইনত বারণ ছিল, ব্রিটিশ সরকার করে রেখেছিল। তিনি প্রথম দিকে গিয়েছিলেন সুইজারল্যান্ডে তার স্বাস্থ্য উদ্ধারের জন্য, এবং সেখান থেকে উনি সুস্থ হয়ে যাওয়ার পরে উনি ইউরোপের অনেক জায়গায় ঘুরে বেরিয়েছেন। যেমন ধরুন, উনি ইটালি গেছেন, জার্মানিতে তো ছিলেনই, ফ্রান্সে গেছেন, আয়ারল্যান্ডে গেছেন। তার মধ্যে অশোকনাথ বসু আর তার স্ত্রী মীরা বসু ছিলেন তার মধ্যে। তো সেই বইটা পড়ে আমার কাছে বেশ কিছু নতুন দিক খুলে গেল। মানে মানুষ সুভাষচন্দ্রকে জানার যে একটা বিরাট সুযোগ, সেটা এসে গেল। এখন একটা জিনিস অনেকেই বলেন, তারা সুভাষচন্দ্র বসু সম্বন্ধে অনেক বেশি জানেন, এবং অনেকেই ইতিহাসটাকে বাদ দিয়ে আবেগের উপর ভরসা করে এটা বলেন। পরিবারেও অনেকে একটা জিনিস বারবার বলেন যে আমি সুভাষচন্দ্র বসুর সব থেকে কাছের লোক। যাই হোক, আমি সেই বিতর্কে যাচ্ছি না, আমি তো সুভাষচন্দ্রকে চোখে দেখিনি। আমার 46 সালে যখন জন্ম হয়, তখন সুভাষচন্দ্র অন্তর্ধান হয়ে গেছে। 45 সালে। তারপর থেকে তার আর কোনো খবর নেই, পরিবারের কাছে কোনো খবর নেই।
সুভাষচন্দ্রকে আমরা কীভাবে জানি? সুভাষচন্দ্রকে আমরা জানি একজন সিংহ পুরুষ হিসেবে, যিনি কোনোদিন মৃত্যুর ভয় করেননি। আমার একটা খুব বাজে অভ্যেস আছে, আমি একটু স্পষ্ট কথা বলি, যার জন্যে আগে অনেকেই আমাকে টিভিতে নানান প্রোগ্রামে দেখেছেন, ওরা এখন আমাকে জিজ্ঞেস করেন আপনাকে তো টিভিতে দেখি না, তাহলে আমাকে ডাকে না, তা আমার যাওয়া হয় না। আসলে এই টিভিতে বোধ হয় বিভিন্ন চ্যানেলেও বোধ হয় ওরা আমার ঠিক ওই সোজাসুজি বক্তব্যটা ওরা ভালো চোখে দেখে না, এটুকুই বলতে পারি। যাই হোক, তো তারা ডাকুক কি না ডাকুক, আমি ওই প্রসঙ্গটায় আসি যে মাই আঙ্কেল নেতাজি যেটা আপনি বলছেন, এই বইয়ের যে আপনি এখন অনুবাদের কথা ভাবছেন বা অনুবাদ করবেনও হয়তো আপনি, হ্যাঁ, তো সেই বইটা নিয়ে একটু যদি সংক্ষিপ্ত আকারে একটু বলেন যে বইটা। এটা একদম আরম্ভ হয়েছে অশোকনাথ বসু যখন খুব ছোট তখন থেকে, এবং এটা শেষ হয়েছে মহানিষ্ক্রমণ দিয়ে, এবং তার পরবর্তীকালে কিছু ঘটনা যে ঝড় বসু পরিবারের মধ্যে বয়ে গেছে তার উপর দিয়ে। এখন আমি যেটা বললাম, প্রথম কথা হচ্ছে অশোকনাথ বসু যেটা সুভাষচন্দ্রের ছবি তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষ সুভাষচন্দ্র, কাকাবাবু, মাই আঙ্কেল। বুঝতে পেরেছি। যদিও এটা আমি বই যদি বেরোয় কোনো দিন আমি সেটা লিখে দেবো। সুভাষচন্দ্র বসু ছিলেন ভাইপো ভাইজিদের কাছে প্রিয় রাঙা কাকাবাবু। এখন এই রাঙা কাকাবাবু কথাটা আমি ব্যবহার করিনি, যেটা আমার বড় মামা অশোকনাথ বসুও ব্যবহার করেননি। তিনি লিখেছেন মাই আঙ্কেল নেতাজি, আমি ঠিক করেছি এটা লিখবো আমার কাকাবাবু নেতাজি, এটা দিয়ে আরম্ভ করবো। আপনি সেখানে রাঙা কাকাবাবু কথাটা না, রাঙা কাকাবাবুর উল্লেখ আছে, একটা চিঠি আছে, যে চিঠিতে লেখা আছে রাঙা কাকাবাবু। সেখানে আমি বলেছি যে ভাইপো ভাইজিরা সকলেই কিন্তু সুভাষচন্দ্র বসুকে রাঙা কাকাবাবু বলতেন। আমি মানে লেখার সুবিধার জন্যে রাঙা কাকাবাবুর বদলে আমি খালি কাকাবাবু কথাটা ব্যবহার করছি। সেটা আমি মানে মুখপত্রতেও আমি সেটা বলে দেবো, কারণ ব্যাপারটা হচ্ছে একটা বই লিখছি এরকম একটা, এই বইটার কিন্তু এখন প্রকাশনাটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। মানে প্রথম বইটা যেটা বেরিয়েছিল সেটা হচ্ছিল একটা জার্মান প্রকাশক, তারপরে সেটা তো আউট অফ প্রিন্ট হয়ে গেল, তারপরে ভারতীয় বিদ্যাভবন এটাকে আবার নতুন করে প্রকাশ করেছে। তো সেটাও এখন খুব একটা কাজে লাগছে বলে মনে হচ্ছে না, এখন খুব একটা হয়তো চলেনি কি কিছু, ওরা মোটামুটি বন্ধ করে দিয়েছে, ওটা ছাপাটা বন্ধ হয়ে গেছে। তাই আমি বলতে গেলে আউট অফ প্রিন্ট, হ্যাঁ। তাই আমি যেটা অনুভব করলাম যে এই ধরনের একটা ঐতিহাসিক বই, এটা কিন্তু জনগণের কাছে পৌঁছানো দরকার, বিশেষ করে বাংলার জনগণের কাছে। আমাকে অনেক বন্ধুবান্ধব এই নিয়ে করেছেন, অনুরোধও করেছেন যে আপনি এটা অনুবাদ করুন। আপনি একজন তার মধ্যে যিনি অনুরোধ করেছিলেন আমাকে বারবার যে আপনি এটা অনুবাদ করুন। আসলে ব্যাপারটা কি, আমার পক্ষে ইংরেজি থেকে বাংলা, মানে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা খুব সহজ আমার পক্ষে, কিন্তু ইংরেজি থেকে বাংলা আমার তখনকার কালের ইংরেজি লেখা, বেশ শক্ত ইংরেজি আমার বড় মামার লেখা, সেখান থেকে বাংলায় করতে গেলে একটু সময় লাগে আর কি। যাই হোক, চেষ্টা করছি, চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না, আর চেষ্টার ফল যদি অল্প মিষ্টি হয় সেটা ভালোই মিষ্টি লাগে। দেখা যাক কতদূর কী করতে পারি এটাতে। আমি তো ঠিক মানে কথার পিঠে কথার অনুবাদ আমি করতে পারবো না, অথবা আমি এটা ভাবানুবাদ করার চেষ্টা করি। আপনার নিজস্ব মহানিষ্ক্রমণের বইটা পড়িয়ে আমরা বুঝতে পেরেছি যে সেই বইটা যে কতটা খেটে করা পরিশ্রম, এবং নানান বই থেকে তথ্য নিয়ে, নানান রকম তথ্য নিয়ে বইটাকে করা হয়েছে। সেটা দেখুন, আমার যে বইটা এই পটভূমি এবং ইতিহাস, এই পটভূমিটাকে বোঝাতে গিয়ে প্রথম যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করেছি যে সমস্ত উপায় ছেড়ে দিয়ে, কারণ এই মহানিষ্ক্রমণটা সুভাষচন্দ্র বসু মেনে নিলেন। এই পথে কেন গেলেন উনি? কারণ এটা তো অনিশ্চিত পথ একটা, উনি এই পথে গিয়ে সার্থক হবেন কি না সে সম্বন্ধে প্রচুর সন্দেহ আছে, ছিল তখন। তাও তো এই ঝুঁকি উনি নিয়েছিলেন। উনি যদি ভারতবর্ষে থাকতেন, উনি তখন একজন শুধুমাত্র দেশবন্দিত নেতাই নন, উনি বিশ্ববন্দিত নেতা একজন। তাহলে ভারতবর্ষ থেকে একদিন ভারতবর্ষে যে স্বাধীন হতো, উনি একজন ভালো নেতা হতে পারতেন। আমার সঙ্গে এই নিয়ে বেশ কিছু লোকের তর্ক হয়েছে। ওরা বলেছেন হ্যাঁ, নেতাজি সুভাষচন্দ্র বসু পালিয়ে গিয়ে ভুল করেছেন। কেন ভুল করেছেন? কেন না, 47 সালে স্বাধীনতা এলে উনি তো একজন কংগ্রেসের মহান ব্যক্তিত্ব ছিলেন, উনি ভালো একটা পদে থাকতে পারতেন। তাহলে আপনি কি গুরুত্ব দিয়ে
মানে জোর করে বলতে পারেন যে এই মনস্কামনা যদি না হয়ে থাকে তাহলে 1947 সালে ভারত স্বাধীন হতো। তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা জিতেছিলেন, তাদের পক্ষে মিত্রশক্তি একটা বিরাট সহায় ছিল, যেখানে আমেরিকা তার বিরাট শক্তি নিয়ে ব্রিটেনের পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ করে দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কতগুলো দেশের মহান অধিপতি ব্রিটিশ সরকার, তারা ভারতবর্ষকে স্বাধীনতা দিল কেন 47 সালে? দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার দেশগুলো তো তার বেশ কিছু পরে স্বাধীনতা পেয়েছে, তো হঠাৎ করে বেছে নিল কেন? যে একটিমাত্র কারণ হচ্ছে, গবেষকরা স্বীকার করুন কি না করুন, ঐতিহাসিকরা স্বীকার করুন কি না করুন, যে ওই আলাদিন ফৌজের যে ভারতবর্ষে ঢোকা, একদমই বৈরাগে যে ঝান্ডা তোলা, একদমই পরবর্তীকালে লাল কেল্লায় যে বিচার হলো আইনের অফিসারদের, সেই বিচারের জন্যেই কিন্তু একটা সিভিল ওয়ারের মতন দেশে চালু হয়েছিল। জনগণ খেপে গিয়েছিল, আমি স্লোগানটা বললাম আপনাদের, সেটা নতুন করে বলছি না। এবং তার পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে শুধুমাত্র নৌবিদ্রোহী হলো না, করাচি এবং বম্বে পোর্টে নৌবিদ্রোহী হলো না, মধ্যপ্রদেশে পুলিশ বিদ্রোহ হলো, এবং আমাদের কলকাতার কাছে ব্যারাকপুরে যেখানে একটা এয়ারফোর্স বেস ছিল, এখনও আছে, তখন তো আরই ছিল ব্রিটিশ আমলে, রয়্যাল এয়ারফোর্সের একটা বেস ছিল, সেখানে ভারতীয় যারা অফিসার ছিলেন তারা লাঞ্চ বয়কট করেছিলেন। তো এত বড় একটা এফেক্ট একটা লালকেল্লার একটা ট্রায়ালের, তো এই এফেক্টটা জন্যেই কিন্তু ব্রিটিশ ভারতবর্ষ ছেড়ে চলে গেল, কারণ তারা বুঝতে পেরেছিল যে আজকে পুলিশ এবং সেনাবাহিনী আর আমাদের অনুগত থাকছে না, এবং ব্রিটিশদের যে সেই চিরাচরিত নীতি রুল ইন্ডিয়া বাই দ্য ইন্ডিয়ান্স, সেই জিনিসটা থাকছে না। অতএব আপনারা যদি কল্যাণ দে মহাশয়ের একটা বই পড়েন, সেটা আপনি দেখবেন উনি একদম মানে আর্কাইভস থেকে, ইংল্যান্ড আর্কাইভস থেকে নিয়ে উনি ব্যাখ্যা দিয়েছেন যে তখন যে ভারতবর্ষের সেনাধিনায়ক, উনি লর্ড বেভারলিকে বারবার এসওএস পাঠাচ্ছেন যে ক্যাবিনেটকে বলুন, ব্রিটিশ ক্যাবিনেটকে বলুন যে ভারতবর্ষটা বারুদের স্তূপের উপর বসে আছে, ফিল্ড মার্শাল অকিনলে উনি বলছেন, এবং যে কোনো মুহূর্তে ভারত ফেটে যাবে। তখন ভারতবর্ষে যে ইংরেজ অফিসাররা আছেন, তার পরিবাররা আছেন, তাদের কিন্তু আমরা বাঁচাতে পারবো না। এবং লর্ড বেভারলি সেখান থেকে ঘন ঘন নোট পাঠাচ্ছেন ব্রিটিশ ক্যাবিনেটকে। তখন লন্ডনেও একটা পট পরিবর্তন হয়েছে। উইনস্টন চার্চিল তখন আর প্রধানমন্ত্রী নন, তখন প্রধানমন্ত্রী হয়েছেন স্যার ক্লিমেন্ট অ্যাটলি, লেবার পার্টির। ক্লিমেন্ট অ্যাটলি উনি ক্যাবিনেট মিটিং ডাকলেন, অবস্থার পূর্ণভাবে বিবেচনা হলো। সেটা হওয়ার পর উনি লুই আর্ল মাউন্টব্যাটেনের সঙ্গে যোগাযোগ করলেন। লুই আর্ল মাউন্টব্যাটেন তখন অ্যালাইড ফোর্সেসের কমান্ডার হয়ে সিঙ্গাপুরে বসে আছেন। ওকে বলা হলো তুমি ভারতবর্ষে যাও, নিমরাজি হলেন লুই আর্ল মাউন্টব্যাটেন, কেন আমি তো এখানে ভালোই আছি। বলে না, ইতিহাসে তোমার নাম লেখ যদি তুলতে হয় তুমি ভারতবর্ষে যাও, আমরা বেভারলিকে, লর্ড বেভারলিকে আমরা ইংল্যান্ডে ফেরত পাঠিয়ে দিচ্ছি। চলে গেলেন লর্ড বেভারলি। মাউন্টব্যাটেন এলেন, ওকে বলা হলো এমন একটা ফর্মুলা দাও যেটা আমাদের নাকটা না কাটে, ভারতবর্ষ তো স্বাধীন করতেই হবে, এখানে খত রেখে দিয়ে যাও। উনি এলেন, মুসলিম লীগ আর কংগ্রেসের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করলেন। অত্যন্ত চতুর লোক ছিলেন লর্ড লুই আর্ল মাউন্টব্যাটেন। তা উনি একটা প্রপোজাল দিলেন যে দেখো, ধর্ম নিয়ে লড়াই তো আরম্ভ হয়ে গেছে আমাদের দেশে, এই তোমরা সামলাতে পারবে না, তোমাদের মতন আমরা আর কদিন, আমরা আজ আছি কাল নেই চলে যাবো। অতএব আমার কথা শোনো, ধর্মের ভিত্তিতে দেশটাকে আমরা ভাগ করে দিচ্ছি।